প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো দশম শ্রেণীর যে ট্যাগ কোশ্চেন, সে ট্যাগ কোশ্চেন কিভাবে সমাধান করতে হয় সেটা। তোমরা জানো ট্যাগ শব্দের অর্থ সংযুক্ত করা, আর কোশ্চেন অর্থ প্রশ্ন। ট্যাগ সংযুক্ত করা, কোশ্চেন মিনিংস প্রশ্ন। তাহলে ট্যাগ কোশ্চেন শব্দের অর্থ আসলো প্রশ্ন সংযুক্ত করা। আমরা বিভিন্নভাবে ট্যাগ কোশ্চেন ব্যবহার করি। আমরা বাংলা যখন কথা বলি সেখানেও আমরা প্রশ্ন রেখে কথা বলি। এই প্রশ্ন রেখে কথা বলাটাই হলো ট্যাগ কোশ্চেন। আমরা এখন ডেফিনেশন যাব যে ট্যাগ কোশ্চেনের ডেফিনেশন কি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ট্যাগ কোশ্চেন। তো ট্যাগ কোশ্চেনের যে ডেফিনেশনটা নিয়ে এসেছি আমি, সেটা হলো কথোপকথনের সময় বা কথা বলার সময় সেন্টেন্সের শেষে যে একটি সমর্থক সূচক প্রশ্ন সংযোগ করা হয় তাকে ট্যাগ কোশ্চেন বলে। অন্যভাবে যদি আমরা বলি যে ট্যাগ কোশ্চেনের মাধ্যমে কর্তা সাধারণত তার ধারণকৃত কোনো বিষয়ের সত্যতা যাচাই করে। অর্থাৎ ট্যাগ কোশ্চেন হলো সংক্ষিপ্ত বাড়তি একটি কোশ্চেন যা সেন্টেন্সের শেষে জুড়ে দেওয়া হয়। তাহলে আমরা এখান থেকে যেটা সংজ্ঞা থেকে বুঝতে পারলাম যে কথা শেষে একটি প্রশ্ন যুক্ত করা, কথা শেষে একটি প্রশ্ন যুক্ত করা, অর্থাৎ মূল সেন্টেন্সের সাথে আরেকটি প্রশ্ন যুক্ত করে দেওয়াকে বলা হয় ট্যাগ কোশ্চেন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ডেফিনেশনটা মনে হয় বুঝতে পেরেছি। আমরা একটা এক্সাম্পল যদি দিই তাহলে আমরা আর একটু পরিষ্কার হতে পারি। Example: you can join here. এটি একটি সেন্টেন্স। ইউ ক্যান জয়েন হেয়ার এটি একটি মূল সেন্টেন্স অথবা প্রশ্ন একটি তোমাদের পরীক্ষাতে দেওয়া হতে পারে। এখন এর এই প্রশ্নটির সঙ্গে ট্যাগ কোশ্চেন যুক্ত করতে হবে। তাহলে কিভাবে আমরা ট্যাগ কোশ্চেন করব? আমরা জানি যে ট্যাগ কোশ্চেন করতে গেলে আমাদেরকে আগে অক্সিলারি ভার্ব খুঁজে বের করতে হবে। শব্দটা আবার বলছি, অক্সিলারি ভার্ব খুঁজে বের করতে হবে। আমরা মূল সেন্টেন্সে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই ক্যান, আমরা একটা পাচ্ছি অক্সিলারি ভার্ব। তাহলে আমরা যখন পরীক্ষার খাতায় যখন এই ট্যাগ কোশ্চেন এর সমাধান করব তখন আমাদেরকে প্রথমে সেন্টেন্সটিকে আগে তুলতে হবে। অনেক শিক্ষার্থী প্রশ্ন না তুলে শুধুমাত্র ট্যাগ কোশ্চেনের সমাধান করে দেয়, এতে তোমরা কিন্তু নাম্বার পাবে না। তাহলে প্রথম কাজ হলো সেন্টেন্সটিকে খাতাতে সুন্দর করে তোলা। তাহলে ইউ ক্যান জয়েন হেয়ার, এটা মূল যে সেন্টেন্স আছে সেই সেন্টেন্সটাই আমি তুলেছি। তোলার পরে প্রথম কাজ হলো কমা ব্যবহার করা। প্রথম কাজ হলো শুরুর কাজটাই হলো প্রথমে কমা ব্যবহার করতে হবে। তাহলে নাম্বার 1 সেন্টেন্সটাকে তুলতে হবে, নাম্বার 2
কমা ব্যবহার করতে হবে। নাম্বার 3, আমরা যে অক্সিলারি ভার্বটা ছিল মূল সেন্টেন্সে, সেই সেন্টেন্সেই থেকেই আমরা অক্সিলারি ভার্বটা নিলাম। ক্যান। আমরা জানি মূল সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন নেগেটিভ হবে। মূল সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ হবে। আবারও বলতেছি, মূল সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন নেগেটিভ হবে। মূল সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ হবে। অর্থাৎ যা থাকবে তার অপোজিটটা আমরা ব্যবহার করব। এবং এখানে আমরা সবকিছু সংক্ষিপ্ত ব্যবহার করব। ক্যান, আসলে ক্যান যে শব্দটা এটা যুক্ত হয়েছে এইভাবে বা তৈরি হয়েছে। আমরা যদি বলি তৈরি করছি আমরা কিভাবে, এখান থেকে ক্যান একটা অ্যাপোস্ট্রফি দিয়ে আমরা এন এবং ও কে ডিলিট অথবা মুছে দিলাম বা কমিয়ে দিলাম, তারপরে আমরা টি ব্যবহার করলাম, তাহলে আমরা সংক্ষিপ্ত রূপটা পেয়ে গেলাম। তাহলে আমাদের প্রথম কাজ ছিল সেন্টেন্সটি তুলেছি, কমা ব্যবহার করা দ্বিতীয় ধাপ করেছি। তৃতীয় নাম্বার অক্সিলারি ভার্ব ব্যবহার করা। অক্সিলারি ভার্ব নিয়ে এসেছি, সেন্টেন্স অ্যাফার্মেটিভ ছিল তাই ট্যাগ কোশ্চেন নেগেটিভ করেছি। এবার আমাদের সেন্টেন্সের মূল সেন্টেন্সের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টেই প্রোনাউন ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে। ক্যাট, ইউ। তাহলে এটা গেল 1 2 3 4। নাম্বার 5 একটা কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন আমরা ব্যবহার করব, যেহেতু আমরা একটা তৈরি করছি ট্যাগ কোশ্চেন, তাই কোশ্চেনের স্বরূপ আমরা নোট অফ কোশ্চেন মার্ক ব্যবহার করব। এবং এভাবে আমাদের পঞ্চম ধাপে যে আমাদের ট্যাগ কোশ্চেনটা সমাধান তৈরি হলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা বিস্তারিত আলোচনায় যাব। আশা করি বুঝতে পেরেছি এক্সাম্পলটা, যে প্রথমে যে সেন্টেন্সটা ছিল ইউ ক্যান জয়েন হেয়ার, সেখান থেকে আমরা প্রথমে খাতাতে পরীক্ষার খাতায় আমরা মূল সেন্টেন্সটি তুলব, তারপরে সেন্টেন্সের শেষে একটা কমা ব্যবহার করব, তারপরে যে সেন্টেন্সের মূল সেন্টেন্সে যে অক্সিলারি ভার্ব থাকবে সেই অক্সিলারি ভার্বের তাই ব্যবহার করব। সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ কোশ্চেন নেগেটিভ হবে, সেন্টেন্স যদি নেগেটিভ হয় ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ হবে। মূল সেন্টেন্সের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটাই প্রোনাউন আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। এবং সর্বশেষে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন বা কোশ্চেন মার্ক ব্যবহার করব। আর এভাবে আমরা তৈরি করব ট্যাগ কোশ্চেন। এখন আমরা বিস্তারিত আসি যে ট্যাগ কোশ্চেন গঠন করার প্রথম যে নিয়ম, আমরা নিয়মাবলীগুলোকে ধারাবাহিকভাবে একটু বিশ্লেষণে যাই। নাম্বার 1, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কোশ্চেন নেগেটিভ হবে। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ। মূল সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কোশ্চেন নেগেটিভ হবে। আর মূল সেন্টেন্স নেগেটিভ হলে ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ হবে। অর্থাৎ সেন্টেন্সটি যা হবে তার বিপরীত হবে ট্যাগ কোশ্চেন, উল্টা চল। ট্যাগ কোশ্চেন গঠন করার সময় সেন্টেন্সের অক্সিলারি ভার্ব, এবার দ্বিতীয় ধাপে আমরা যদি যাই, তার প্রথম ধাপ আমরা প্রথম
প্রথম ধাপের কাজ, এটা আশা করি বুঝতে পেরেছো। দ্বিতীয় ধাপে যেটা যাব সেটা হলো যে আমাদেরকে এবার সেন্টেন্সে বুঝতে হবে যে সেন্টেন্সের ভিতরে অক্সিলারি ভার্ব কিভাবে আমরা খুঁজে বের করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে টেন্সের যদি আমরা ব্যবহার লক্ষ্য করি বা স্ট্রাকচার যদি লক্ষ্য করি, তাহলে সেখানে আমরা দেখতে পাই যে দুইটি টেন্সে অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয় না। নাম্বার 1 প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, নাম্বার 2 পাস্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয় না, সেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অবশ্যই, এবং পাস্ট ইনডিফিনিট টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয় না। তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় আমরা কিভাবে সেই সেন্টেন্সগুলোতে আমরা অক্সিলারি ভার্ব বের করব বা কোন অক্সিলারি ভার্ব ব্যবহার করব তা বা কিভাবে বের করব তার কৌশলটা কি হতে পারে। মূল সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ, হয় নেগেটিভ করো আর না হয় ইন্টারোগেটিভ করো। কারণ নেগেটিভ কোনো সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে হয় তো আমাদেরকে একটি অক্সিলারি ভার্বের ব্যবহার করতে হবে। যদি আমরা সেন্টেন্সটিতে ইন্টারোগেটিভ করি তবুও আমাদেরকে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। যেমন যদি আমি লিখি হি গোস টু স্কুল, এই সেন্টেন্সটিকে যদি আমি নেগেটিভ করি তাহলে দাঁড়ায় হি doesn't go to school। আবার যদি ইন্টারোগেটিভ করি তাহলে আমাদের যে সেন্টেন্সের স্ট্রাকচারটা দাঁড়ায় doesn't he go to school। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা আমরা অক্সিলারি ভার্বের ব্যবহার করেছি। কারণ সেন্টেন্স নেগেটিভ করতে হলে অর্থাৎ এই নটের ব্যবহার যদি আমরা করতে চাই তাহলে অবশ্যই সেখানে একটা অক্সিলারি ভার্বের ব্যবহার আমাকে করতে হবে, এবং সেন্টেন্সটা যদি আমি ইন্টারোগেটিভও করতে চাই তবুও আমাকে একটা অক্সিলারি ভার্বের ব্যবহার করতে হবে। আর এখান থেকে আমরা ট্যাগ কোশ্চেনের জন্য যে অক্সিলারি ভার্ব প্রয়োজনীয় অক্সিলারি ভার্ব প্রয়োজনীয় যে অক্সিলারি ভার্ব সেটা আমরা বের করতে পারবো বা পেয়ে যাব। তো আমরা খুব সুন্দরভাবে এটা দেখতে পেলাম। আবার এই সেন্টেন্সটা আমরা যেটা লিখেছি সেটা স্ট্রাকচার যদি আমরা দেখি সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার আমরা দেখব পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব কি করে বের করব। যদি আমাদের সেন্টেন্সটা এমন হতো হি ওয়েন্ট টু স্কুল, তাহলে আমাদের এখানে সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হলে হি ডিডন্ট গো টু স্কুল, অথবা ডিড হি গো টু স্কুল। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের যখন নেগেটিভ করতে গেলাম তখন আমরা ডিড অক্সিলারি ভার্ব পেয়েছি, যখন আমরা ইন্টারোগেটিভ করতে গেলাম তখনও আমরা ডিড এর একটা ব্যবহার পেয়েছি অর্থাৎ অক্সিলারি ভার্ব। আর এই অক্সিলারি ভার্বটাই আমাদের ট্যাগ কোশ্চেনের প্রয়োজন, যেটা আমাদেরকে ট্যাগ কোশ্চেন করতে হলে অবশ্যই লাগবে। আর এইভাবে এই কৌশল নিয়ে যদি আমরা একটু খাতাতে যদি নিজে থেকে আগে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করে নিই তাহলে আমরা প্রয়োজনীয় যে ট্যাগ কোশ্চেনের যে অক্সিলারি ভার্ব সেটা আমরা খুব সুন্দর করে বের করতে পারবো এবং তার ব্যবহার করতে পারবো, এবং আমরা ট্যাগ কোশ্চেনটা সঠিকভাবে তৈরি করতে পারবো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে যে ধাপ সেটাতে আমরা যাব সেটা হলো নাম্বার 3, মূল সেন্টেন্সের যে সাবজেক্ট, অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সে আমাদের সাবজেক্ট, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাদের সাবজেক্ট থাকবে। আমরা জানি যে কোনো একটা টেন্সের বা সেন্টেন্সের স্ট্রাকচার গঠন করতে গেলে সাবজেক্ট ভার্ব প্লাস এক্সটেনশন, এই স্ট্রাকচারটা ফলো করে, এটা বেসিক স্ট্রাকচার।
এটা ধরে আমাদেরকে সেন্টেন্স পরবর্তীতে স্ট্রাকচারগুলো তৈরি হয়, কিন্তু এটা হলো মূল স্ট্রাকচার। আর এই স্ট্রাকচারে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে সাবজেক্ট, অ্যাসার্টিভ সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে। এই সাবজেক্টের যে থাকবে সেটা যদি নাউন হয় তাহলে তার প্রোনাউনটা আমরা ট্যাগ কোশ্চেনে ব্যবহার করব, প্রোনাউনটা ব্যবহার করব। সেন্টেন্সের সাবজেক্ট অথবা প্রোনাউন থাকে, তবে যদি নাউন থাকে তাহলে প্রোনাউন, যদি প্রোনাউন থাকে তাহলে আমাদের আর পরিবর্তনের দরকার হবে না, সরাসরি আমরা প্রোনাউনটা ব্যবহার করতে পারবো। এখন আসি নাম্বার 4। যেহেতু আমরা বলেছি যে মূল সেন্টেন্সের অনুযায়ী ট্যাগ কোশ্চেন পরিবর্তিত হয়, মূল সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন নেগেটিভ হবে, মূল সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন নেগেটিভ হবে, মূল সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে নেগেটিভ, আর নেগেটিভ যদি হয় তাহলে অ্যাফার্মেটিভ, অর্থাৎ অপোজিট। মূল সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন নেগেটিভ হবে, মূল সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ হবে। কিন্তু কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো সেন্টেন্সে ব্যবহার করার ফলে সেন্টেন্সটা দেখতে অ্যাফার্মেটিভ হলেও মূলত সেন্টেন্সগুলো নেগেটিভ অর্থ প্রকাশ করে। আর যেহেতু নেগেটিভ অর্থ প্রকাশ করে তার জন্য আমাদের ট্যাগ কোশ্চেনগুলো অ্যাফার্মেটিভ না হয় নেগেটিভ করব কি করব না সেই সিদ্ধান্তে আমরা পৌঁছতে পারি না। কিন্তু এই জন্য কিছু শব্দের ব্যবহার যদি আমরা জেনে নিই তাহলে আমরা বুঝে যাবো যে সেন্টেন্সটা নেগেটিভ। তার জন্য আমার যে ট্যাগ কোশ্চেনটা করব সেটা করতে হবে আমাদেরকে অ্যাফার্মেটিভ। সেই শব্দগুলো আমি তোমাদের জন্য সুবিধার্থে আমি লিখে দিচ্ছি, যেমন হার্ডলি, হার্ডলি, barely, rarely, scarcely, scarcely, seldom, little, little, few ইত্যাদি। ইত্যাদি শব্দগুলো যদি সেন্টেন্সে ব্যবহৃত হয় তাহলে সেন্টেন্সটা নেগেটিভ অর্থ প্রকাশ করে। আর এজন্য আমরা এই সেন্টেন্সগুলো যখন ট্যাগ কোশ্চেন করতে যাব তখন সেই সেন্টেন্সগুলো অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন তৈরি করতে হবে। এবার আসি আমরা জানি আমাদের সেন্টেন্স হলো 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি। আমরা জানি ট্যাগ কোশ্চেন করতে তাহলে আমাদের কোন কোন সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন আসতে পারে। আমরা পরীক্ষার কোশ্চেন গুলো যদি দেখে থাকি তাহলে আমরা দেখবো যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন দেওয়া হয়। ইন্টারোগেটিভ যেহেতু নিজেই প্রশ্ন, সো সেখান থেকে কোনো ট্যাগ কোশ্চেন আসবে না, এটাই স্বাভাবিক। বা ট্যাগ যেহেতু সে নিজেই প্রশ্নের কখনো প্রশ্ন হতে পারে না। আর এরপর থাকে ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হয়। কিছু ক্ষেত্রে অপারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন দেওয়া হয়, সেটা খুবই রেয়ার। দুই একটা দেওয়া হয় এক্সক্লেমেটরি সেন্টেন্সে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে কখনো কখনো ট্যাগ কোশ্চেন দেওয়া হয়, সেটাকে অ্যাসার্টিভ ধরে বা পরিবর্তন করে সেটাকে আমাদেরকে ট্যাগ কোশ্চেনে রূপান্তর করতে হয় বা তৈরি করতে হয়। তাহলে আমরা সেন্টেন্স অনুযায়ী দেখতে পেলাম যে আমাদের মোটামুটি 4 ধরনের সেন্টেন্স থেকে আমাদের ট্যাগ কোশ্চেন তৈরি হতে পারে। এখন আরেকটা জিনিস আছে, সেটা হলো যে আমাদের সেন্টেন্স যদি স্ট্রাকচারগত যেটা সেন্টেন্স, যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। অনেক সময় শিক্ষার্থীরা বড় একটা সেন্টেন্স যখন দেখতে পায় তখন তারা বুঝতে পারে না যে কোন অংশটা তারা ট্যাগ কোশ্চেন করবে। ট্যাগ কোশ্চেনটা তখন তারা গুলিয়ে ফেলে, অর্থাৎ বড় সেন্টেন্স দেখলে তখন তারা ভয় পেয়ে যায়। এখানে ভয় পাওয়ার কোনো সুযোগ নেই। ভয় না পেয়ে তোমরা যদি সেন্টেন্সের ক্লজটাকে চিনতে পারো তাহলে কিন্তু খুব সহজে ট্যাগ কোশ্চেন নির্ণয় করা যায়। সিম্পল সেন্টেন্সে তো একটাই সেন্টেন্স, সেখানে তো কোনো একটাই অক্সিলারি ভার্বের ব্যবহার থাকবে। কিন্তু আমাদের সমস্যা দাঁড়াবে কমপ্লেক্স এবং কম্পাউন্ডে। তোমাদের সুবিধার জন্য বলতেছি যে
কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স যদি ট্যাগ কোশ্চেন করতে দেওয়া হয় তাহলে আমরা প্রিন্সিপাল ক্লজ যেটা থাকবে সেটা আমরা ট্যাগ কোশ্চেন তৈরি করব। সিম্পল সেন্টেন্সটা তাহলে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, প্রয়োজনটা পড়লো কমপ্লেক্স এবং কম্পাউন্ড। এবং সেক্ষেত্রে যদি আমরা ক্লজ চিনি, অর্থাৎ আমরা জানি ক্লজ তিন প্রকার, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। তো সাবঅর্ডিনেট এবং কোঅর্ডিনেট এটা না চিন্তা করে আমরা দেখব যে প্রিন্সিপাল ক্লজ কোনটা, সেই প্রিন্সিপাল ক্লজেরই আমরা শুধুমাত্র ট্যাগ কোশ্চেনটা নির্ণয় করব। সেটা এই প্রিন্সিপাল ক্লজটা সেন্টেন্সের শুরুতেও থাকতে পারে, শেষেও থাকতে পারে। আমরা এক্সাম্পলে যাব, তখন এটা বিস্তারিত আমরা আরো একটু ভালো করে শিখতে পারবো। আশা করি তোমরা অনেক মনোযোগ সহকারে যদি এই পাঠটা দেখো বাসায়, তাহলে ট্যাগ কোশ্চেন নিয়ে যে জটিলতাগুলো আছে সেগুলো জটিলতা তোমরা নিজে নিজে সমাধান করতে পারবে। এবার আমরা আসি ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট কি করে বের করব তার নিয়ে। দেয়ার যদি থাকে, দেয়ার থাকলে সাবজেক্ট হিসাবে আমরা ট্যাগ কোশ্চেনে দেয়ারই ব্যবহার করব। ইট যদি থাকে, ইট যদি সাবজেক্ট হিসাবে থাকে তাহলে আমরা ট্যাগ কোশ্চেনে ইটি ব্যবহার করব। someone someone somebody, everyone, everybody, none, nobody, anyone, anybody, এগুলো যদি থাকে তাহলে আমরা সেক্ষেত্রে আমরা ব্যবহার করব they. something, anything, nothing, something, anything, nothing, আর একটা শব্দ আছে everything. এভরিথিং, এগুলোতে আমরা যেটা ব্যবহার করব সাবজেক্ট হিসাবে ইট। কি ব্যবহার করব? আবার বলছি, ইট ব্যবহার করব। তাহলে আমরা দেখতে পেলাম যে দেয়ার থাকলে আমরা সাবজেক্ট হিসাবে দেয়ার ব্যবহার করব, ইট থাকলে আমরা ইট ব্যবহার করব, সামওয়ান, সামবডি বা সাম শব্দের পরে যে নাউনটা ব্যবহার হবে সেক্ষেত্রে এভরিবডি, নান, নোবডি, এনিওয়ান, এনিবডি, এগুলোতে আমরা ব্যবহার করব সাবজেক্ট হিসাবে দে শব্দটাকে, দে প্রোনাউনটা ব্যবহার করব। আর সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং এর প্রোনাউন ইট হিসাবে ব্যবহার করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে ইন্টারেস্টিং একটা বিষয় আছে যে অনেক সময় তোমরা বুঝতে পারো না ইটের প্লুরাল কি হবে। যেমন যদি আমি বলি যে একটা শব্দ যদি আমি লিখি যে বার্ড, বার্ড কিন্তু আমি ইট ব্যবহার করব, কিন্তু যদি থাকে বার্ডস তাহলে সেক্ষেত্রে আর ইট হবে না, হবে দে। সাবজেক্টটা হবে দে, কারণ ইটের প্লুরাল দে। এখন আরো কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো আরেকটু অবতারণা করি। আমরা কিছু ফ্রেজাল সাবজেক্ট পাই, সেক্ষেত্রে যদি যেমন দেখতে পাই অল অফ দেম, অল অফ দেম, তারপরে অল অফ ইউ, অল অফ আস। আমরা জানি এই যে অবজেক্টগুলো ব্যবহার হয়েছে এর সাবজেক্ট কি, তাহলে সেটা আমরা ব্যবহার করতে পারবো। দেম থেকে আমরা পাচ্ছি দে, ইউ থেকে পাচ্ছি ইউ, আস থেকে পাচ্ছি উই। তাহলে যখন আমরা দেখব ফ্রেজাল সাবজেক্ট ব্যবহার করা হয়েছে সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে, তখন আমরা এখানে যে প্রোনাউনটা দেখতে পাবো, সে অবজেক্টটা দেখতে পাবো, অবজেক্টের যে সাবজেক্টিভ রূপ সেটা আমরা ব্যবহার করব ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসাবে। তাহলে আমাদের জটিলতা থাকবে না। আরেকটা সমস্যার মধ্যে তোমরা পড়ে দাও, যেমন যখন দেওয়া থাকে
সেন্টেন্সে everybody hates, everybody hates him, যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য ভার্বের শেষে এস যুক্ত হয়েছে। আর তোমরা যখন কোশ্চেন করতে যাও তখন তোমরা যে ভুলটা করে বসো, everybody hates him, everybody hates him, কমা ব্যবহার করার পরে তোমরা সাধারণত যেটা করে ফেলো, যেহেতু এখানে দেখতে পাচ্ছ যে এস ব্যবহার আছে, তখন তোমরা এটাকে নেগেটিভ করে ধরার সময় ধরে নাও ডাজ, ডাজ, ডাজেন্ট, দে দিয়ে এক কোশ্চেন মার্ক। কিন্তু এটা ভুল, এটা ভুল, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সাবজেক্ট হলো দে, দে যেহেতু সাবজেক্ট, সেখানে আমার ডাজ অক্সিলারি ব্যবহৃত হতে পারে না। তাই এর সঠিক যে ট্যাগ কোশ্চেনটা হবে সেটা হলো ডু, তারপর ডন্ট, ডু থেকে ডন হয়ে যাবে, কারণ ওর সংক্ষিপ্ত রূপ আমি যখন নেগেটিভ করতে যাব ডু নট, সংক্ষিপ্ত রূপ ডন্ট, আর আমার এখানে সাবজেক্ট দে, কারণ দে সঙ্গে অক্সিলারি ভার্ব ডু ব্যবহার করতে হয়। এই কারণে তোমাদের এই বেশিরভাগ আমরা যখন খাতা পরীক্ষার খাতা দেখি তখন বেশিরভাগই যে ভুলটা স্টুডেন্টরা করে তারা ডাজ নট দে ব্যবহার করে। লক্ষণীয় বিষয় যে ডাজ দের সঙ্গে ব্যবহৃত হয় না, সেখানে ব্যবহৃত হবে কি ডু নট, দে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ট্যাগ কোশ্চেনের মূল বিষয়গুলো বুঝতে পেরেছো। তাহলে আমি প্রথম থেকে আবার আরেকটু রিপিট করে দিচ্ছি যে আমাদেরকে ট্যাগ কোশ্চেন করতে গেলে মোট 6টা ধাপ অবলম্বন পার হতে হবে। কয়টা ধাপ? 6টা। কয়টা? 6টা। নাম্বার 1, সেন্টেন্সটিকে খাতাতে সুন্দর করে তুলতে হবে। নাম্বার 1, সেন্টেন্সটিকে খাতাতে তুলতে হবে, 1 নাম্বার। নাম্বার 2, মূল সেন্টেন্সের অক্সিলারি ভার্ব ট্যাগ কোশ্চেনের অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হবে। যদি মূল সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা সেক্ষেত্রে সেন্টেন্সটিকে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করার মধ্য দিয়ে আমরা অক্সিলারি ভার্ব খুঁজে বের করব এবং যে অক্সিলারি ভার্বটা পাবো সেটা আমরা ট্যাগ কোশ্চেনের অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করব। নাম্বার 3, আর 2 নাম্বার কাজ ছিল কমার ব্যবহার। নাম্বার 1 সেন্টেন্স তোলা, নাম্বার 2 কোশ্চেন কমা ব্যবহার করা, নাম্বার 3 অক্সিলারি ভার্ব ব্যবহার করা, নাম্বার 4 সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন নেগেটিভ হবে, সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ হবে। যেহেতু আমাদের এখানে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ তাই এখানে সেন্টেন্সটা হবে নেগেটিভ, এজন্য এখানে নট এর সংক্ষিপ্ত রূপ ব্যবহার করব। এটা হলো 4 নাম্বার কাজ। 5 নাম্বার কাজ হলো মূল সেন্টেন্সের সাবজেক্ট থেকে তার প্রোনাউনটাকে ব্যবহার করব ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসাবে। এটা হলো 5 নাম্বার কাজ। নাম্বার 6 এবং লাস্ট ব্যবহার যেটা করব সেটা হলো 6 নাম্বার, সেটা হলো কোশ্চেন মার্কের ব্যবহার। তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনের মূল যে সমস্যাগুলো সমাধানগুলো করতে পারবো এবং পরীক্ষা হলে বসে আমরা খুব সহজে করতে পারবো। এটা গেল অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোর ব্যবহার। এবার আমি তোমাদেরকে আরেকটা উদাহরণ দিচ্ছি, সেটা হলো যে ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ। একটা ইম্পারেটিভ সেন্টেন্স যদি আমরা লিখি, লেটস গো নাও, দিস ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা এখান থেকে খুব সুন্দর করে একটা যদি এটাকে যদি মানে অ্যাসার্টিভ সেন্টেন্স রূপান্তর করি তাহলে আমরা দেখতে পাই এই লেটস আসলে হচ্ছে লেটস ইকুয়াল টু লেট আস, এই ইউটা অ্যাপোস্ট্রফি দিয়ে উঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে লেট
আস। আমরা এখান থেকে পেয়েছি সাবজেক্টটা বের করার জন্য আমাদের জন্য খুব সুবিধা হবে আমরা ভাঙার কারণে, কারণ এখানে যখন আমরা দেখতে পাবো আস তখন আমরা ওটাতে যখন আমরা সাবজেক্ট খুঁজবো তখন খুব সহজে আমরা সাবজেক্টটা বের করতে পারবো। তো এটার এখন যদি আমরা কি করতে চাই, ট্যাগ কোশ্চেন করতে চাই, তাহলে আমাদেরকে আবার সেন্টেন্সটাকে আমরা তুলবো, লেটস গো নাও, কমা। প্রথমে সেন্টেন্স তুলেছি, নাম্বার 1, নাম্বার 2 কমার ব্যবহার করেছি। এবার যে বিষয়টা আসে যে আমরা কোন অক্সিলারি ভার্ব ব্যবহার করব। মডার্ন ইংরেজিতে শ্যালের ব্যবহারটা খুব কম, উইল ব্যবহারটা সব জায়গাতেই যায়। আর যদি শ্যাল ব্যবহার করতে হয় তাহলে তোমাকে সেন্টেন্সের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার অথবা প্লুরাল, সিঙ্গুলারে আমরা শ্যাল ব্যবহার করতে পারি, প্লুরালও শ্যাল ব্যবহার করতে পারি, তবে সেক্ষেত্রে সেন্টেন্সের সাবজেক্টটা ফার্স্ট পারসন হওয়া লাগবে। আর সেকেন্ড পারসন এবং থার্ড পারসন সেটা সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার উভয় ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করতে পারি। তবে তোমরা যদি ভুল এড়াতে চাও বা কনফিউশন দূর করতে চাও তাহলে উইল ব্যবহার করাটাই আমি তোমাদেরকে সাজেস্ট করব। সর্বদাই আমরা উইল ব্যবহার করব, তাহলে আমাদের ভুলের সংখ্যাটা কমে যাবে বা ভুল হওয়ার চান্সটা কম থাকবে। যে শ্যাল ব্যবহার করবো না উইল ব্যবহার করবো, অনেক সময় হি এর সঙ্গে শ্যাল ব্যবহার করে বসে যাও বা ইউ এর সঙ্গে শ্যাল ব্যবহার করে বসো। তো সেক্ষেত্রে কনফিউশন দূর করার জন্য আমরা একটাই অপশন নেব, সেটা হলো উইল। উইল। আর এখান থেকে আমরা যে সাবজেক্টটা পেলাম সেটা হচ্ছে আজ থেকে পাচ্ছি উইল। তবে মজার একটা বিষয় আছে যে সেন্টেন্স আমাদের আগে একটা কথা ছিল যে সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন নেগেটিভ হবে, সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ হবে। তো সেই এক্ষেত্রে যেহেতু তোমাদের কনফিউশন আসতে পারে যে লেট আস গো নাও সেন্টেন্সটা তো অ্যাফার্মেটিভ, তাহলে আমরা এখানে উইল ইউ করলাম কেন, এখানে নেগেটিভ। হ্যাঁ, তোমার যদি ইচ্ছা হয় যে না আমরা নেগেটিভ করব সেক্ষেত্রেও তুমি করতে পারো, তাতে কোনো সমস্যা হবে না। অর্থাৎ এক্ষেত্রে will you write, won't you, it is also right। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স এর জন্য তাহলে আমরা যেটা ব্যবহার করব সেটা হলো will। ইচ্ছা যদি তুমি মনে করো যে আমি সেন্টেন্সটাকে যেহেতু দিকে অ্যাফার্মেটিভ পেয়েছি তাই ওদিকে আমি নেগেটিভ করব, সেক্ষেত্রে তুমি won't ব্যবহার করতে পারো। এবং এখান থেকে সাবজেক্ট যেটা থাকবে, সাবজেক্ট আমরা পাচ্ছি সেটা থেকে আমরা সাবজেক্ট ব্যবহার করে উই ব্যবহার করলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা অনেক কিছু বুঝতে পেরেছি। আশা করছি আমাদের ট্যাগ কোশ্চেনের যে প্রবলেমগুলো ছিল সেগুলো